এশিয়া গেমসের তৃতীয় দিনে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলনে স্বর্ণ জিতলেন মাবিয়া আক্তার। একই ডিসিপ্লিনে রৌপ্য জিতেছেন ফুলপতি চাকমা। ইতিহাস গড়লেন বাংলাদেশের মাহফুজা খাতুন। প্রথম নারী সাঁতারু হিসেবে স্বর্ণ জিতলেন এশিয়া গেমসে। পুরুষদের 1550 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতলেন মাহফুজুর রহমান। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালের আগে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না ইয়াং টাইগাররা। ফাইনালে খেলবে মিরাজ শান্তরা, বিশ্বাস বিসিবি সভাপতির। ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় দল হিসেবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা। সোমবার শেষ কোয়ার্টারে মুখোমুখি হবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। এবং গ্রানাদাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পোক্ত করল মেসির বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি ম্যাচ ড্র। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই এশিয়া গেমসের খবর। এবারের আসরে প্রথম স্বর্ণের স্বাদ পেল বাংলাদেশ। ভারোত্তোলনে 63 কেজি ওজন শ্রেণীতে নারী বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার। এছাড়া 58 কেজি ওজন শ্রেণীতে নারী বিভাগে রৌপ্য জিতেছেন বাংলাদেশের ফুলপতি চাকমা। ভারতের গুয়াহাটি থেকে বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। 12তম দক্ষিণ এশিয়ান গেমসে প্রথমবারের মতো বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সবার উপরে বাংলাদেশের লাল সবুজের পতাকা। যেদিকে তাকিয়ে সীমান্তর আনন্দ অশ্রু যেন কিছুতেই থামতে চাচ্ছিল না। থামবেই বা কেন? স্বর্ণকন্যার উপাধিটা যে কিছুক্ষণ আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে নারীদের 63 কেজি ওজন শ্রেণীতে এবারের গেমসে দেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন সীমান্ত। স্ন্যাচে 67 কেজি ও জার্কে 82 কেজি সহ মোট 149 কেজি ভারোত্তোলন করে স্বর্ণ জিতে নেন সীমান্ত। এই ইভেন্টে শ্রীলঙ্কার আয়েশা বিনোদিনী রৌপ্য ও নেপালের জুন মায়া জিতেছেন ব্রোঞ্জ। এমন জয়ের পর নিজের অভিব্যক্তিতে সেই আনন্দের কথাগুলোই বললেন সীমান্ত। হাতে ইনজুরি ছিল, ওইটা নিয়ে আমি কম্পিটিশন করছি, কিন্তু আমি যে গোল্ড পেয়ে যাবো এটা আমি বিশ্বাসই করতে পারিনি। আমি খুব সারপ্রাইজ হয়েছি। আমি আজকে জাতীয় সঙ্গীত বাজাইছি খেলার দ্বিতীয় দিন। আমার খুব ভালো লাগছে। আমি এর জন্য কান্না করছি। এবারের লক্ষ্যটা সীমান্তর কাছে যেন সীমানা ছাড়া। অলিম্পিক সহ বিশ্বের বড় বড় সব আসরগুলোতে প্রতিযোগী হিসেবে নাম লেখাতে চান এই স্বর্ণকন্যা। আশা আছে অলিম্পিক খেলতে যাব। কোয়ালিফাই রাউন্ড আছে আমাদের উজবেকিস্তানে। আমি যদি যেতে পারি আর আমাকে যদি পাঠায় অলিম্পিক বা বাংলাদেশ বা ফেডারেশন যেখান থেকে পাঠায়, আমি কোয়ালিফাই রাউন্ডে হয়তো বা মানে কোয়ালিফাই রাউন্ডে টিকতেও পারি। তো তখন না হয়তো বা আমি অলিম্পিক খেলতে যেতে পারবো। সীমান্তের আগে দিনের শুরুতে নারীদের 58 কেজি ওজন শ্রেণীতে ফুলপতি চাকমা, জার্কে 81 কেজি ও স্ন্যাচে 63 কেজি সহ মোট 144 কেজি ভারোত্তোলন করে দেশের জন্য নিয়ে আসেন আরেকটি রৌপ্য পদক। এশিয়া গেমসের এবারের আসরে প্রথম স্বর্ণপদকের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের গলায় শোভা পাচ্ছে বাংলাদেশের এই পদকটি। অলিম্পিকের মতো বড় বড় আসরে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখেন এই সীমান্ত। তার গন্তব্য কি হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দেবে। ভারতের আসামের গৌহাটি থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। এদিকে ভারোত্তোলনের পর সাঁতারেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি নারী হিসেবে সাঁতারে স্বর্ণ জয় করেছেন মাহফুজা খাতুন। 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে এই স্বর্ণ জেতেন মাহফুজা। এছাড়া পুরুষদের 1550 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পেয়েছেন মাহফুজুর রহমান সাগর। ভারতের গুয়াহাটি থেকে বাবুল হোসেনের ক্যামেরায় সজল মিত্র রিচার্ডের আরও একটি প্রতিবেদন। এর আগে বেশ কয়েকটি গেমসে ফেডারেশন নাম প্রস্তাব না করায় অংশ নিতে পারেননি, তাই কিছুটা আক্ষেপ তো ছিলই। কিন্তু তার জবাবটা যে এভাবে দেবেন তিনি তা হয়তো নিজেও ভাবতে পারেননি। বলা হচ্ছে বাংলাদেশের জলমানবী মাহফুজা খাতুন শিলার কথা। নতুন এক ইতিহাস সৃষ্টি করে নিজের ক্যারিয়ার সেরা পারফরমেন্স করলেন শিলা। নারীদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে 1 মিনিট 17.86 সেকেন্ড সময় নিয়ে জিতলেন এবারের আসরে সাঁতারের প্রথম স্বর্ণ। তার পেছনে পড়ে রৌপ্য ও ব্রোঞ্জ গেছে যথাক্রমে পাকিস্তান ও ভারতের ঘরে।
গত বছর এই ইভেন্টটাতেই সামথিং মাইক্রো পয়েন্টের জন্য গোল পাই নাই, তো আমার একটা আফসোস ছিল। আর পার্ক তেগুন কোচ আসছেন, উনি এসে অনেক ভালো ট্রেনিং করাইছেন। আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি, কোচ আমাকে 100% সাপোর্ট করছেন এবং 100% প্র্যাকটিস করাইছেন। দেশের মাটিতে গেল এসএ গেমসের এই ইভেন্টে রৌপ্য জিতেছিলেন শিলা। পরে ফেডারেশন কোনো বড় ইভেন্টে তাকে পাঠায়নি, তাই মনের মধ্যে এতদিন কিছুটা আক্ষেপ ছিল এই সাঁতারুর। সাব রেকর্ড করার পরও আমাকে কোনো ট্যুর দেয় নাই, বা ইভেন হয়তো তারা মনে করছে যেমন অলিম্পিকের কিছু ট্যালেন্ট হান্টিং ক্যাম্প চলতেছে, সেগুলো তো আমাকে পাঠায় নাই। যারা আমার থেকে অনেক বেশি পিছায় তাদেরকে পাঠাই দিছে, কিন্তু আমাকে পাঠায় নাই। আমি জানি না কেন করছে এটা ফেডারেশন। সেই হিসেবে আমার একটা হতাশা কাজ করতেছিল, কিন্তু যখন কোচ আসছেন, কোচ এসে আসলে এমন ট্রেনিং করাইছেন আমাদেরকে, আমি কোচের ট্রেনিং করার পর থেকে আসলে মনে হচ্ছিল যে আমাকে দিয়ে কিছু একটা করা সম্ভব। গেমসের তৃতীয় দিনে সাঁতারে আরো 2টি পদক এসেছে বাংলাদেশের। পুরুষদের 1500 ও 50 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর। সাঁতারে কখনোই নারীদের বিভাগে স্বর্ণ জেতা হয়নি বাংলাদেশের, সেই আক্ষেপটা ঘোচালেন মাহফুজা আক্তার শিলা। দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে সাঁতারে এনে দিলেন প্রথম স্বর্ণপদক। পাশাপাশি এবারের লক্ষ্যটা অলিম্পিক। তবে ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন বৈষম্যমূলক আচরণের অভিযোগও উঠল শিলার কণ্ঠে। আসামের গৌহাটি থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এসএ গেমসে নারীদের ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। কৃষ্ণা রানীর জোড়া গোলে নেপালকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে নেপালের কাছে হারায় বাংলাদেশের সামনে এদিন চ্যালেঞ্জ ছিল ঘুরে দাঁড়ানোর। তাই শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশ খেলতে থাকে আক্রমণাত্মক। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। 62 মিনিটে কৃষ্ণা রানীর গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল। তবে এর 4 মিনিট পরই ম্যাচে সমতা আনে শ্রীলঙ্কা। কিন্তু খেলা শেষ হবার 5 মিনিট আগে কৃষ্ণা রানী ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। মঙ্গলবার মালদ্বীপের মুখোমুখি হবে সাবিনা কৃষ্ণারা। ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে সে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এসএ গেমসের তৃতীয় দিন শেষে 30 স্বর্ণসহ 45 পদক নিয়ে তালিকার শীর্ষে আছে স্বাগতিক ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর একই দিনে 2 স্বর্ণ জিতে 19 পদক নিয়ে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। 30 স্বর্ণ, 12 রৌপ্য ও 5 ব্রোঞ্জ ভারতের দখলে। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার আছে 8টি স্বর্ণ, 18টি রৌপ্য, 14টি ব্রোঞ্জ। বাংলাদেশের সমান 2টি স্বর্ণ নিয়ে 5 রৌপ্য ও 8 ব্রোঞ্জ নিয়ে 3-এ আছে পাকিস্তান। বাংলাদেশের 19 পদকের মধ্যে 3টি রৌপ্য ও 14টি ব্রোঞ্জ। এখনো কোনো স্বর্ণপদক জেতেনি নেপাল ও আফগানিস্তান। নেপালের ভান্ডারে জমা হয়েছে 9টি পদক আর আফগানদের 4টি। এদিকে গেমস আয়োজনে নানা অব্যবস্থাপনার কারণে আয়োজকদের সমালোচনা করলেন বাংলাদেশের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু। দ্রুত সময়ের মধ্যে গেমসের আয়োজন করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে অপারগতার পরিচয় দিয়েছেন আয়োজকরা, এমনটাই মনে করেন তিনি। সেই সাথে গেমসে নিজেদের পারফরমেন্স নিয়েও অসন্তুষ্টির কথা জানান তিনি। দীর্ঘ প্রক্রিয়ার ফসল হলো একটা রেজাল্ট। দীর্ঘ প্রক্রিয়ার আওতায় যতদিন না পর্যন্ত আসবে ততদিন ভালো রেজাল্ট আশা করা যায় না। তা সেক্ষেত্রে এবার কেন, আগামীতেও যদি এই প্রক্রিয়ায় বাংলাদেশের স্পোর্টস চলতে থাকে, আমার দীর্ঘ 45 বছরের অভিজ্ঞতা যেটা বলে যে আগামী দিনেও কিন্তু এরকম গতানুগতিক রেজাল্ট হবে। চরম এক বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে 12তম এসএ গেমসের কর্মকাণ্ড শুরু হয়েছে। কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না এবং ট্রেনিং শিডিউল অনুযায়ী তারা যথাযথভাবে ট্রেনিং ভেন্যুতে যেতে পারে না। সব কিছু মিলিয়ে একটা আমার কাছে মনে হয়েছে যে একটা হযবরল অবস্থা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ভুলগুলো শোধরানোর আর প্রতিপক্ষ বধের পরিকল্পনা আটছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ না পাকিস্তান তা নিয়ে না ভেবে নিজেদের শক্তির জায়গাগুলো নিয়ে ভাবছেন কোচ ও ক্রিকেটাররা। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান মনে করেন আসরের ফাইনালে খেলার সামর্থ্য আছে এই দলের। যুব বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে এরই মধ্যে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী মিরাজ শান্তরা। তবে এটাও মনে রাখতে হবে উন্নতির চূড়ায় পৌঁছাতে আরো বেশি সাবধান হতে হবে তাদের, কারণ সামনে শক্ত প্রতিপক্ষ।
সেরা চারে মাঠে নামার আগে রোববার সকালে নিজেদের ভুলগুলো শুধরাতে অনুশীলন করেছেন জুনিয়র টাইগাররা। আমরা এনজয় করতেছি। ফার্স্ট টু লাস্টে আমরা ডিটারমিনেশন ছিল যে আমরা ভালো খেলবো, ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করব, আর আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে আমরা ভালোই করতেছি। আর আমাদের ফার্স্ট টু লাস্ট আমরা এরকমই ছিলাম আর এরকমই থাকবো। অনুশীলন শেষে দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে যুবদল মিরাজ বাহিনীকে উৎসাহ যোগাতে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান আয়োজন করেন মধ্যাহ্ন ভোজের। এখন ফাইনালে খেলার সামর্থ্য আছে বাংলার যুবাদের, বিশ্বাস বিসিবি সভাপতির। ওরা কনফিডেন্ট যে ওরা ফাইনালে উঠবে। এই টিমটা আপনার পারফরমেন্স বলেন, ফিটনেস বলেন, সব দিক দিয়ে স্কিল বলেন, আমাদের মনে হচ্ছে এদের আছে। অন্যান্য যে কোনো বারের চেয়ে আমাদের কাছে মনে হচ্ছে এবারের টিমটা আমাদের বেশ ভালো। কোচ মিজানুর রহমান প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নজর দিচ্ছেন নিজেদের শক্তির জায়গাগুলোতে। আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান আপনাকে সব টিম বিট করে চ্যাম্পিয়ন হতে হবে। সো ইনশাল্লাহ আমাদের ছেলেরা ভালো টাচে আছে, যে টিমে আসুক ছেলেরা ওইভাবে প্রস্তুতি আছে। এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আগের ম্যাচগুলোর মতোই ভালো খেলার প্রত্যাশার পাশাপাশি জুনিয়র টাইগারদের চোখ এখন আরেকটি জয়। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মিরপুরে ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে 184 রানে গুটিয়ে যায় ইংলিশ যুবারা, জবাবে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলীয় 47 রানেই 3 টপ অর্ডার ব্যাটসম্যান লরেন্স, হোল্ডেন ও বার্নহ্যামকে হারায় তারা। এরপর মিডল অর্ডারে টেইলর, বার্টলিট ও কোরান জুটি গড়ার চেষ্টা করলেও লঙ্কান বোলারদের দৃঢ়তায় সেটি সম্ভব হয়নি। শেষে বেন গ্রিনের 26 ও ব্রড টেইলরের 22 রানের কল্যাণে সব উইকেট হারিয়ে 184 রানের সংগ্রহ পায় ইংলিশরা। 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা হয় লঙ্কানদের। দলীয় 76 রানে বান্দারা সাজঘরে ফিরে গেলেও অপর প্রান্তে ফার্নান্দোর ব্যাট শাসিয়েছে ইংলিশ বোলারদের। এরপর নতুন ব্যাটসম্যান মেন্ডিস দ্রুত ফিরে গেলেও আশালঙ্কাকে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন ফার্নান্দো। তবে ব্যক্তিগত 95 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর আশালঙ্কাও 34 রানে ফিরে যান, কিন্তু আশান ও ডিসিলভার ব্যাটে 6 উইকেট হাতে রেখে সহজেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা যুবদল। এদিকে চতুর্থ কোয়ার্টার ফাইনালে সোমবার মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। এই ম্যাচে জয়ী দল আগামী 11 ফেব্রুয়ারি সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাকিস্তান। প্রথম 2 ম্যাচে সহজ জয় পেলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ঘাম ঝরিয়ে জিততে হয়েছে দুবারের চ্যাম্পিয়নদের। তবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলে কিছুটা স্বস্তিতে থাকতে পারে পাকিস্তানের যুবারা, কেননা যুব ওয়ানডেতে দু দলের 19 দেখায় পাকিস্তানের জয় 12টিতে। অন্যদিকে সি গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টারে নাম লিখিয়েছে ক্যারিবীয় যুবারা। ফিজির বিপক্ষে বড় জয় পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ছিল বিতর্কিত। তারপরও সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ব্রায়ান লারার উত্তরসূরিরা। খুলনার পর এবার কন্ডিশনিং ক্যাম্প করতে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এশিয়া কাপ ও বিশ্ব টি-20-র জন্য নিজেদের ঝালিয়ে নিতেই কোচ হাথুরু সিংহের অধীনে এই ক্যাম্প। পিএসএল খেলতে যাওয়া সাকিব, তামিম ও মুশফিক ছাড়া সবাই আছেন ক্যাম্পে। নবাগত পেসার আবু হায়দার রনি জানালেন, নিজেকে আরও নিখুঁত করতে এই ক্যাম্পের বিকল্প নেই। আর এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে আছেন এই তরুণ। সদ্য আইপিএল এর সুযোগ পাওয়া মুস্তাফিজুর রহমান, সদা হাস্যোজ্জ্বল তরুণের মুখের হাসি যেন আরো বিস্তৃত নিজেকে মেলে ধরার এই নতুন মঞ্চ পেয়ে। মুস্তাফিজ থেকে শুরু করে সৌম্য, আলামিন, তাসকিন, রনি সবাই ছাড়ছেন রাজধানী ঢাকা। কোচ হাথুরু সিংহে ও ট্রেনার ভিলাভারায়ানের কড়া নজরে নিজেদের আরো প্রস্তুত করার জন্যই এই বিশেষ ক্যাম্প, জানালেন আবু হায়দার রনি। জিম্বাবুয়ে সিরিজের পরে আমাদের ভালো প্রিপারেশন হয়েছে, তো এখনো হাতে অনেকটা টাইম আছে। তো আমরা এখন চিটাগং যাচ্ছি, ওইখানে গিয়ে আল্লাহর রহমতে হয়তো ভালো প্র্যাকটিস হবে, যার লেগিংসগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করবো হয়তো সবাই। তো আশা করতেছি যে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপের আগে তো এশিয়া কাপের আগে ইনশাল্লাহ আমরা ফুললি প্রিপেয়ার হয়ে যাবো।
ইয়র্কার থেকে বাউন্সার সব অস্ত্রই আছে এই তরুণের বাঁ হাতে। তবুও জাতীয় দলের নিবিড় ক্যাম্পে নিজেকে খানিকটা গুছিয়ে নেওয়ার প্রত্যয় রনির কণ্ঠে। সামনেই যে ব্যস্ত সময় টিম বাংলাদেশের। সব পেস বোলারদের আমাদের যাদের ভেরিয়েশনগুলো আছে সবগুলো নিয়ে টুকটাক কাজ হচ্ছে, আর সবচেয়ে ভালো যেটা হয় ওইটা নিয়ে বেশি কাজ হচ্ছে, আর বাকি যেগুলো আছেন স্লোয়ার বলেন বাউন্সার ওগুলো নিয়েও কাজ হচ্ছে। এশিয়া কাপের প্রথম ম্যাচটাই ভারতের সাথে, আর গেল কবছর ধরে ভারত বাংলাদেশ দ্বৈরথ যেন ভিন্ন মাত্রা যোগ করে এদেশের ক্রিকেটার ও সমর্থকদের মনে। সে কথাই মুখ ফুটে বললেন নেত্রকোনার এই পেসার। ইন্ডিয়ার সাথে আমরা ন্যাশনাল টিম যখন খেলি তখন আসলে সবাই খুব এক্সাইটেড থাকে যে জিতা লাগবে, ওরা ভালো টিম, আমরাও এখন ভালো করতেছি, তো আসলে একটা ভালো ফাইট হয় এটা। আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ক্যাম্প করার কথা রয়েছে জাতীয় ক্রিকেট দলের। এ সময় নিজেদের মধ্যে 5টি অনুশীলন ম্যাচও খেলবে মাশরাফি সাব্বিররা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে লা লিগায় বার্সা অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে রাতের গ্রানাদার মুখোমুখি হবে রিয়াল। ফ্রেঞ্চ লিগে পিএসজির প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। ভবিষ্যতের মাশরাফি রুবেল খুঁজে বের করতে দেশ জুড়ে চলছে রবি পেসার হান্ট। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় হয়ে গেল পেসার হান্ট প্রতিভা অন্বেষণ। রোববার সকাল থেকে উৎসুক তরুণদের ভিড়ে মুখরিত মিরপুর সিটি ক্লাব মাঠ। দিনভর উৎসবমুখর পরিবেশে খুঁজে বের করা হয় সর্বোচ্চ গতির পেসারদের। প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে 14 জনকে। চূড়ান্ত বাছাই শেষে একজন ছেলে এবং একজন মেয়ে খেলবে বাংলাদেশ জাতীয় দলে। মঞ্চ তৈরি, নিজেকে প্রমাণ করতে চলছে মহড়া, চোখে উদ্ভাসিত স্বপ্ন, বাঁধ ভাঙার দৃঢ় প্রত্যয়। বাছাই পর্বে সাধ্যের সবটুকু নিংড়ে দিতে প্রস্তুত শত শত স্বপ্ন সারথি। তাই তো অপেক্ষার প্রহরে দীর্ঘ সারি। খুব ভালো লাগছে, খুব এন্টারটেনমেন্ট হচ্ছে, এনজয় করছি। মাশরাফি আমার আইডল, আমি তাকে খুব পছন্দ করি। ছোটবেলা থেকে তার খেলা খুব খুব ভালো করে দেখি। গতিই দেখাচ্ছে আলো, তবে কোচ দেখছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনে কে ভালো। ঘষা মাজা করলে বাড়বে গতি, স্পিড একটু বাড়বে যে ট্রেনিং করার পরে, যখন তারা একটা ট্রেনিং এর ভিতরে চলে আসবে, তার নিউট্রিশন যখন আসবে তাদের, তখন অবশ্যই একটু গতি বাড়বে। পেস বোলার হিসেবে মোটামুটি সবাইকেই বেশ ভালোই দেখা যাচ্ছে, বাট টেকনিক যদি এরপরে তারা যদি ঠিকমতো তারা পায়, প্রশিক্ষণ পায়, আশা করি অনেকেই ভালো করবে। গতি দিয়ে নজর কেড়েছেন কয়েকজন, ক্যাপ পরে খুব খুশি, এটা যে ওদের জন্য এক মহা আয়োজন। 134 কিলোমিটার গতিতে বল ছুঁড়ে আত্মবিশ্বাসে যেন উঠছেন উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই তরুণ। আসলে অনেক খুশি লাগছে আসলে অনেক পরিশ্রম করছি এর জন্য, তো আজকে সেটার ফল পেলাম। আমি আসলে ছোটবেলা থেকে চাইছিলাম যে আমি ফাস্ট বলার হব, তো আমার ইচ্ছা যে আমি বাংলাদেশের হয়ে সবচেয়ে জোরে বল করব। এদিকে 128 কিলোমিটার গতির বল করে আলো ছড়িয়েছেন 23 বছর বয়সী এই যুবা। আমিও যে একটা ট্রায়ালে আসতে পারছি সেজন্য খুবই ভালো লাগতেছে। এমনি আমি অনেক জোরে বল করি, তারপরে গাটা বেশি ঘামাতে পারি নাই, তো ওই জন্য বলটা বেশি জোরে করতে পারি নাই। দুইটা সুইমই ভালো পারি, আমি আউট সুইং দুইটাই আপাতত পারি। লম্বা পথ পরিক্রমায় এদের মধ্য থেকে কেউ পরবেন লাল সবুজের স্বপ্নীল জার্সি। হোম অফ ক্রিকেট কিংবা লর্ডসে বল হাতে তেড়ে ফুড়ে আক্রমণে থাকবেন এদেরই কেউ। স্বপ্ন যে একটাই, বাংলাদেশের জন্য বল করতে চায় ওরা। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। পুরনো সতীর্থরা না থাকে নতুনদের সাথে বোঝাপড়ায় কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করেন শেখ জামালের স্ট্রাইকার ওয়েটসন। তবে সেই বিষয়টিকে পাশ কাটিয়ে এএফসি কাপে ভালো করতে চান এই হাইতিয়ান ফরওয়ার্ড। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশে এলেও আইএসএল খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে চান এশিয়ান কোটায় শেখ জামালের নাম লেখানো মিডফিল্ডার প্রতীক সিন্ধে। হাতে সময় আছে মাত্র সপ্তাহ দুয়েক, অথচ এএফসি কাপকে সামনে রেখে এখনো পুরোদমে প্রস্তুতি শুরু হয়নি শেখ জামালের। আর হবেই বা কি করে? যাদের পদচারণায় মুখরিত থাকার কথা ছিল ক্লাবটির, তারাই যে মুখ ফিরিয়ে নিয়েছে হলুদ শিবির থেকে। তাই অনেকটা জোড়াতালি দিয়ে চলছে গেল কয়েক বছর ধরে দেশীয় ও আন্তর্জাতিক ফুটবলে দাপিয়ে বেড়ানো শেখ জামালের এএফসি কাপের প্রস্তুতি। অবস্থা যখন সঙ্গীন, তখন পরিস্থিতি সামাল দিতে শেখ জামাল ঝুঁকছে প্রবাসী ফুটবলারের দিকে। ইতোমধ্যে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন 2 জন। চেষ্টা চলছে ইংল্যান্ড থেকে আরো গোটা 4 ফুটবলার সংগ্রহের। তাদের নিয়ে 11 জনের একটি দল হলেও শেখ জামালের প্রধান অস্ত্র ওয়েটসনের ভাবনা টিম কম্বিনেশন নিয়ে। গেল কয়েক বছর ধরে শেখ জামালের সফলতা পাওয়ার প্রধান কারণ ছিল দলগত প্রচেষ্টা, কিন্তু তাদের অনেকেই নেই বর্তমান দলটিতে। নতুন যারা আছে তারা প্রতিভাবান হলেও তাদের সাথে বোঝাপড়াটা এখনো হয়ে ওঠেনি। তবে আমি পেশাদার ফুটবলার, আর এএফসি কাপ আমাদের জন্য চ্যালেঞ্জের হলেও আমার বিশ্বাস শেখ জামাল সেখানে ভালো করবে।
champion. নিয়ম অনুযায়ী এএফসি কাপে প্রতিটি দল বিদেশি খেলাতে পারবে 4 জন করে, যাদের একজন হতে হবে এশিয়ান। সেই শূন্যস্থান পূরণে ধানমন্ডির জায়ান্টরা যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনেছে ভারতীয় বংশোদ্ভূত প্রতীক সিন্ধিকে। আইএসএল খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্ব থাকবে মামুনুল জামাল ভুঁইয়া বিহীন শেখ জামালের মাঝমাঠ সামাল দেয়া। ম্যাচ জিততে হলে ইতিবাচক মানসিকতার প্রয়োজন, যেটা আমাদের আছে। তাছাড়া ফুটবলাররা বেশ পরিশ্রম করছে, আশা করি এএফসি কাপে এটা কাজে আসবে। আর নিজের কথা বলতে গেলে আমি বলবো শেখ জামালের হয়ে ভালো খেলতে মুখিয়ে আছি। জোড়াতালি দিয়ে দল বানালেও শেখ জামাল এখনো তাকিয়ে আছে ঘর ছাড়া 9 ফুটবলারকে ধারে পেতে। আর সেটা যদি হয় তাহলে ক্লাব ফুটবলের আন্তর্জাতিক আসরে আরও একটি সফলতা পাওয়ার স্বপ্ন দেখতেই পারে জামাল সমর্থকরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, লেভান্তেকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই জয়ে 22 ম্যাচ শেষে 54 পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের রাজত্ব এখন বার্সার দখলে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে 2-0 গোলে হারিয়েছে আর্সেনাল। 25 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে গানাররা। এই ম্যাচে লেভান্তেকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের রাজত্বটা আরো সুসংহত করার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। তার উপর আবার লুইস এনরিকের অধীনে এটি বার্সার 100তম ম্যাচ। সে সঙ্গে এই ম্যাচ জিতলেই স্পেনের ক্লাবগুলোর মধ্যে 28 ম্যাচ অপরাজিত থাকার নিজেদের রেকর্ড স্পর্শ করার সুযোগ। কাতালান সমর্থকদের এতগুলো উপলক্ষ উদযাপন হবে শুধু এই ম্যাচ জিতলেই। তাই প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ম্যাচের 3 মিনিটে লিড পাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা, কিন্তু মেসির গোল অফসাইডে বাতিল হলে লিড বঞ্চিত হয় এনরিকের দল। 17 মিনিটে আবারও সুযোগ হারান নেইমার, তবে 21 মিনিটে আর আক্ষেপে পড়তে হয়নি কাতালানদের। ডেভিড নাভারোর আত্মঘাতী গোলে 1-0 লিড পায় বার্সেলোনা। গেল ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা বার্সাকে অবশ্য এরপর আর খুঁজে পাওয়া যায়নি সেভাবে। উল্টো নিজেদের মাঠে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়ে বার্সার রক্ষণভাগকে কাঁপিয়ে দিয়েছিল অবনমনের শঙ্কায় থাকা লেভান্তে। তবে শেষ পর্যন্ত আর কোনো বিপদ হয়নি। ম্যাচে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে সুয়ারেজের গোলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছে আর্সেনাল। তার উপর আবার এই মৌসুমে ছোট দলগুলোর কাছে বড় দলগুলোর ধরাশায়ী হওয়ার ভয় তো ছিলই গানারদের সামনে। ভিটালিটি স্টেডিয়ামে তাই শুরু থেকেই বোর্নমাউথকে কোনো ছাড় দেয়নি আর্সেনাল। 23 মিনিটে ওজিলের গোলে লিড পায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। 1 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন চেম্বারলাইন। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় গড়ালেও আর গোল হয়নি, আর তাতেই 2-0 গোলের জয় নিয়েই বোর্নমাউথের মাঠ ছাড়ে আর্সেনাল। পারভিন আক্তার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে চেলসির সাথে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে গোল করেন ইংলিশ ফরওয়ার্ড জেসা লিনগার্ড, আর চেলসির পক্ষে সমতায় ফেরান ডিয়েগো কস্তা। ম্যাচের শুরু থেকে আক্রমণ চালায় রেড ডেভিল। লুই ফান গালের লড়াই শেষ হয়। স্প্যানিশ লা লিগার খবর, পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে গ্রানাদার মুখোমুখি হবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1টায়। গ্রানাদার বিপক্ষে মাঠে নামার আগে টেবিলে 14 জয় নিয়ে বার্সা ও অ্যাথলেটিকোর চেয়ে পিছিয়ে আছে রিয়াল। সব রকম প্রতিযোগিতায় শেষ 5 ম্যাচে 3টি জয় ও 2টিতে ড্র করেছে লস ব্ল্যাঙ্কোসরা, আর গ্রানাদার জয় মাত্র 1টি। এছাড়া দু দলের মুখোমুখি লড়াইও এগিয়ে আছে রিয়াল। শেষ 5 ম্যাচের প্রতিটিতে গ্রানাদার বিপক্ষে 100% জয় রেকর্ড আছে লস ব্ল্যাঙ্কোসদের। সেই সাথে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমারাও আছেন দুর্দান্ত ফর্মে। যদিও পেপে এবং গ্যারেথ বেলকে ছাড়াই এই ম্যাচেও মাঠে নামতে হবে স্প্যানিশ জায়ান্টদের। তারপরও গ্রানাদার বিপক্ষে জয় তুলে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে জিনেদিন জিদানের দল। ফরাসি লিগের খবর, লিগ 1-এ শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচে অলিম্পিক মার্সেইয়ের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই। স্তাদে ভেলাড্রোমে দু দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 2টায়। শেষ 33 ম্যাচের একটিতেও হারেনি ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। 24 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে এবারের লিগ শিরোপাও অনেকটাই নিশ্চিত পিএসজির। পেছনে আছে শুধু মোনাকো, তবে তাদের সংগ্রহ 45 পয়েন্ট। তবুও অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ম্যাচটাকে মোটেও খাটো করে দেখছেন না লরা ব্লার দল। ম্যাচটা যদিও মার্সেইয়ের মাঠে, তবুও টানা জয় আত্মবিশ্বাসের তুঙ্গে আছে পিএসজি। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। এদিকে মার্সেইয়ের জন্য ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ 24 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে টেবিলে 10 নম্বরে অবস্থান করছে তারা। ম্যাচটা মার্সেইয়ের মাঠে হওয়ায় দর্শকদের সমর্থনও থাকবে তাদের পক্ষে, যদিও পরিসংখ্যান কথা বলছে তাদের বিপক্ষে, কারণ দুই দলের শেষ 5 দেখায় 5 ম্যাচেই
প্যারিস সেন্ট জার্মের কাছে হেরেছে অলিম্পিক মার্শেই। ইতালিয়ান সিরিয়াতে ছুটেই চলছে জুভেন্টাসের জয়ের ট্রেন। ফ্রসিননকে 2-0 গোলে হারিয়েছে বিয়ান কনেরিরা। অন্য ম্যাচে কার্পিকে 1-0 গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। চলতি লিগের প্রথম দেখায় জুভেন্টাসকে রুখে দিয়েছিল ফ্রসিনন, তবে গেল 4 মাস অপ্রতিরোধ্যভাবে ছুটে চলছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই এদিনও ফেভারিট হয়ে মাঠে নামে তুরিনের ওল্ড লেডিরা। কিন্তু ফ্রসিননের শক্ত ডিফেন্সের সামনে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। গোলশূন্যভাবেই বিরতিতে যায় জুভ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার যেন আরও বেড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। 73 মিনিটে কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদোর গোলে লিড পায় ইউভেন্টাস। এরপর ম্যাচের যোগ করার সময় দুর্দান্ত ফর্মে থাকা পাউলো দিবালার গোলে 2-0 জয় নিশ্চিত হয় অ্যালেগ্রির দলের। এই জয় 24 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে জুভ। সমান ম্যাচ খেলে 2 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। আবারও লা লিগার খবর। ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে এইবারের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর এই জয়ে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার পয়েন্ট স্পর্শ করল তারা। ম্যাচের প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে উভয় দল ব্যস্ত থাকলেও কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোকোর গোলে এগিয়ে যায় এইবার। এর 10 মিনিট পরই জিমিনেজের গোলে সমতায় ফেরে অ্যাথলেটিকো। এরপর 23 মিনিটে সাউলোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ম্যাচের অতিরিক্ত সময় তোরেসের করা গোলে উল্লাসে মাতে ভিসেন্তের 45,000 দর্শক। এই জয়ে বার্সার থেকে 3 পয়েন্ট পিছিয়ে আছে অ্যাথলেটিকো। তবে বার্সার 21 ম্যাচ খেলে এই পয়েন্ট অর্জন করলেও অ্যাথলেটিকো খেলেছে 23 ম্যাচ। বুন্দেসলিগার খবর। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ড্র করেছে লিগের অন্যতম ফেভারিট বায়ার্ন মিউনিখ। তবে ড্র করলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাভারিয়ানরা। ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের রক্ষণভাগে বারবার হানা দেয় বায়ার্ন। ম্যাচের অধিকাংশ সময় নিজেদের আয়ত্তে বল রাখলেও আক্রমণের সফল সমাপ্তি টানতে পারেননি অতিথিরা। প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ রচনা করলে ব্যর্থ হয়েছেন অতিথি স্ট্রাইকাররা। আর দ্বিতীয়ার্ধে আবারও তার পুনরাবৃত্তি করলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা। তবে ম্যাচ ড্র করলেও 20 ম্যাচে 53 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এদিকে দিনের অপর ম্যাচে হার্থা বার্লিনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড। এর ফলে 20 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। এর আগে প্রথম ম্যাচে কিউইদের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় অজিরা। তাই শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণীতে। ক্যাপ্টেন ম্যাককালামের বিদায় ম্যাচ হওয়ায় তাকে জয় দিয়ে বিদায় জানাতে চায় কিউইরা। আর শেষ 5 ম্যাচের 4টিতে জয় পাবে আত্মবিশ্বাসের তুঙ্গে স্বাগতিকরা। অন্যদিকে সবশেষ 5 ম্যাচে 2টিতে হেরেছে অজিরা। এই ম্যাচে কিউইদের দলে আসতে পারে কিছু পরিবর্তন। ইনজুরি আক্রান্ত সেন্টনারের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন ইশ সোধি। তবে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে অস্ট্রেলিয়া। নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগে পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহকে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এবছর 27 মার্চের পর থেকে আবারও মাঠে ফিরতে পারবেন এই লেগ স্পিনার। এর আগে গেল বছর 27 ডিসেম্বর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে ইয়াসির জানান, নিষিদ্ধ দ্রব্যের বিষয়টি না জেনেই তার স্ত্রীর রক্তচাপজনিত রোগের ওষুধ সেবন করেছিলেন তিনি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে। ফলে চলমান পাকিস্তান সুপার লিগের পাশাপাশি দুটি মেগা আসর, এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20তেও খেলতে পারবেন না ইয়াসির। তবে জুনে ইংল্যান্ড সফরে আবারও জাতীয় দলের জার্সির গায়ে দেখা যেতে পারে তাকে। 12 টেস্টে 76 উইকেট নেওয়ার পাশাপাশি এই 29 বছর বয়সী স্পিনার পাকিস্তানের হয়ে দ্রুততম সময়ে 50 উইকেট শিকার করেছেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরুষ ভলিবল দল ও জাতীয় বিশ্ববিদ্যালয় নারী ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরুষ দল 2-0 সেটে জাতীয় বিশ্ববিদ্যালয় পুরুষ দলকে হারায়। অন্যদিকে নারী ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী দলকে 2-0 সেটে হারায় জাতীয় বিশ্ববিদ্যালয় নারী ভলিবল দল।
খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এসএ গেমসের তৃতীয় দিনে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলনে স্বর্ণ জিতলেন মাবি আক্তার, একই ডিসিপ্লিনে রৌপ্য জিতেছেন ফুলপতি চাকমা। ইতিহাস গড়লেন বাংলাদেশের মাহফুজা খাতুন, প্রথম নারী সাঁতারু হিসেবে স্বর্ণ জিতলেন এসএ গেমসে। পুরুষদের 1550 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতলেন মাহফিজুর রহমান। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেমিফাইনালের আগে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না ইয়াং টাইগাররা। ফাইনালে খেলবে মিরাজ শান্তরা, বিশ্বাস বিসিবি সভাপতির। ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় দল হিসেবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা। সোমবার শেষ কোয়ার্টারে মুখোমুখি হবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। এবং গ্রানাদাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পোক্ত করল মেসির বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি ম্যাচ ড্র। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।